2 বছরের যুদ্ধের ফলাফলে হামাস কি সত্যি জয়ী? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ইরান সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়েই বলে দিয়েছে স্পষ্ট করে, হামাসই জয়ী হয়েছে। হামাস কোনো কিছুতে এতটুকু মাথা নিচু করেনি বা ছাড় দেয়নি, বরং হামাসের প্রত্যেকটি শর্ত মেনে নিয়েই ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এটা হামাসের জয়। তবে নানা বিশ্লেষকগণ এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন। বেশিরভাগই বলছেন হামাস এখনও টিকে আছে, টিকে থাকবে, এ আদর্শের কোনো বিলয় নেই। আবার কেউ কেউ ভিন্ন ব্যাখ্যাও সামনে এনেছেন। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর গাজা উপত্যকায় আবারও সশস্ত্র টহলে নেমেছে হামাস যোদ্ধারা। ধ্বংসস্তূপে পরিণত শহর জুড়ে তারা আইন শৃঙ্খলা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, যা একদিকে ইসরায়েল সমর্থিত দল ও সহযোগীদের জন্য সতর্ক বার্তা, অন্যদিকে গাজার শাসনের বাস্তব চিত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 20 দফা গাজা পরিকল্পনায় হামাসের কোনো রাজনৈতিক বা সামরিক ভূমিকা থাকবে না বলে বলা হয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। বিশ্লেষকরা মনে করছেন, বিকল্প নেতৃত্ব বা কাঠামো না থাকায় হামাসকে সম্পূর্ণ প্রান্তিক করা প্রায় অসম্ভব। ব্রিটিশ ফিলিস্তিনি বিশ্লেষক আজ্জাম তামিমি বলেন, হামাস পরাজিত হয়নি, তারা লড়াই করেছে, টিকে আছে এবং শেষ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই চুক্তি করেছে। চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ধীরে ধীরে সেনা প্রত্যাহার শুরু করেছে। গাজায় মানবিক সহায়তা ঢুকছে, বন্দি বিনিময় প্রক্রিয়াও চলছে। যুদ্ধবিরতির পরপরই হামাস শুরু করে অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান। যুদ্ধকালীন বিশৃঙ্খলায় গাজায় যেসব অপরাধ চক্র ও সহযোগী গোষ্ঠী সক্রিয় হয়েছিল, তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বহুজনকে আটক বা হত্যা করা হয়। অন্তত 8 জনকে সহযোগী ও অপরাধী অভিযোগে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফিলিস্তিনি বিশ্লেষক মোহাম্মদ শেহাদা বলেন, হামাস শুধু অপরাধীদের দমন করছে না, বরং অস্ত্রের ওপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার অভ্যন্তরে ছোট অস্ত্র ছড়িয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও হামাসের এই পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন। গাজার সবচেয়ে বড় গোত্র সংগঠনের প্রধান হুসনি সালমান হুসেইন আল মুঘনি বলেন, যারা শিশু হত্যা করেছে, ত্রাণ লুট করেছে বা ইসরায়েলের হয়ে কাজ করেছে, হামাস তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে। যুদ্ধবিরতির পরও হামাসের হাতে থাকা অস্ত্র আন্তর্জাতিক মহলে বিতর্কের কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেখানে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানাচ্ছে, সেখানে হামাস স্পষ্ট জানিয়েছে, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম বলেন, আমাদের প্রতিরোধের অধিকার কেউ কেড়ে নিতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে অবিলম্বে, এমনকি প্রয়োজনে বল প্রয়োগে নিরস্ত্র করা হবে। তবে বিশ্লেষকদের মতে, ইতিহাস বলে সামরিক শক্তি দিয়ে এমন সংগঠনকে, অর্থাৎ হামাসকে ধ্বংস করা প্রায় অসম্ভব। 2008 সালের র্যান্ড কর্পোরেশনের গবেষণা অনুযায়ী বেশিরভাগ সশস্ত্র গোষ্ঠী শেষ পর্যন্ত রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। যুদ্ধোত্তর গাজায় হামাস প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের ইঙ্গিত দিয়েছে, তবে তারা সম্পূর্ণ সরে দাঁড়াবে না বলেই ধারণা করা হচ্ছে। সংগঠনের নেতারা গোপনে জানিয়েছেন, ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা নিয়ন্ত্রণ বজায় রাখবে। গাজার জনগণের মধ্যে যুদ্ধের ধ্বংসযজ্ঞে ক্ষোভ থাকলেও হামাসের প্রতি সহানুভূতি এখনও প্রবল। জরিপে দেখা গেছে, অধিকাংশ ফিলিস্তিনি নিরস্ত্রীকরণের বিপক্ষে এবং সশস্ত্র প্রতিরোধের পক্ষে। বিশ্লেষক শেহাদা বলেন, যারা একসময় হামাসের কট্টর সমালোচক ছিল, তারাই গণহত্যার পর সবচেয়ে জোরালো সমর্থক হয়ে উঠেছে। কারণ তারা দেখেছে, পুরো বিশ্ব চুপ থাকলেও গাজার সাধারণ তরুণরাই প্রতিরোধ করেছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হেলেনা কোব্বান বলেন, হামাসের নেতৃত্ব সত্ত্বেও ঐক্যবদ্ধভাবে আলোচনায় অংশ নিয়েছে। তাই ধরে নেওয়া অবাস্তব যে তারা ভবিষ্যৎ গাজা প্রশাসনে কোনো ভূমিকা রাখবে না। হামাস সূত্রে জানা যায়, ভবিষ্যতে তারা সরাসরি সরকার গঠন না করে ফিলিস্তিনি মুক্তি সংগঠন PLO এর মাধ্যমে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে। গাজার রাজনীতি তাই নতুন এক
সন্ধিক্ষণে, যেখানে যুদ্ধবিরতি কেবল বিরাম চিহ্ন বা সমাপ্তি নয়। গাজায় ইসরায়েলের হামলায় গত 2 বছরে অগণিত প্রাণহানি ও ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। তবু দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এ উপত্যকায় শান্তি যেন অকালেই এসেছে, এমনটাই মনে হচ্ছে কিছু পর্যবেক্ষকের চোখে। সমালোচকেরা বলছেন, এ যুদ্ধকে নেতানিয়াহুর নিজ রাজনৈতিক অবস্থান ও এমনকি তার স্বাধীনতার অর্থাৎ বিভিন্ন মামলা থেকে মুক্তি, চ্যালেঞ্জগুলো থেকে মনোযোগ সরানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এখন যুদ্ধবিরতি কার্যকর হলেও এসব সমস্যার একটিও মুছে যায়নি। যুদ্ধবিরতিকে নেতানিয়াহু বিজয় হিসেবে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত আলন পিনকাস সহ অনেকের মতে এই যুদ্ধবিরতি ছিল মূলত সাজানো নাটক, যা হোয়াইট হাউসের চাপে নেতানিয়াহু মানতে রাজি হয়েছেন। কারণ ওয়াশিংটন গাজা যুদ্ধের আর্থিক ও কূটনৈতিক বোঝা বইতে আর রাজি ছিল না। তাহলে প্রশ্ন উঠছে, যদি নেতানিয়াহু নতুন কোনো যুদ্ধ শুরু করতে না পারেন, তবে আগামী বছরের ইসরায়েলি নির্বাচনের আগে পরে নেতানিয়াহুর সামনে কি কি চ্যালেঞ্জ আছে, আর সেগুলো কতটা ভয়ানক হয়ে উঠতে পারে? এক, আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহু কি আরও একা হয়ে পড়বেন? বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক রাজনীতিতে যতটা নিঃসঙ্গ, অতীতে কখনো এতটা ছিল না। আর অনেকের কাছেই সেই নিঃসঙ্গতার প্রতীক এখন বেনিয়ামিন নেতানিয়াহু। গত 2 বছরে গাজায় ইসরায়েলি হামলায় 67,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাদ্য অবরোধে সৃষ্ট দুর্ভিক্ষের ভয়াবহ দৃশ্য বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে। স্বল্পমেয়াদে যদি না নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক সাংবাদিকদের স্থায়ীভাবে গাজায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়, তবে বিশ্বের গণমাধ্যমে এ হত্যাযজ্ঞের চিত্র আরও স্পষ্টভাবে প্রকাশ পাবে। এটি ইসরায়েলের এক ঘরে অবস্থানকে আরও দীর্ঘস্থায়ী করবে। তবে ইসরায়েলের জন্য ক্রমবর্ধমান ও কূটনৈতিক নিঃসঙ্গতা নতুন নয়। গত সেপ্টেম্বরে নেতানিয়াহু যেন এই অবস্থাকে স্থায়ী করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন একটি সুপার স্পার্টা তৈরির স্বপ্ন। সেটি প্রাচীন যুদ্ধবাজ গ্রিক নগররাষ্ট্র স্পার্টার আদলে এমন এক রাষ্ট্র, যা অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন, কূটনৈতিকভাবে আলাদা এবং যুদ্ধকেই জীবনধারা হিসেবে গ্রহণ করবে। এ বক্তব্য ইসরায়েলি বিনিয়োগকারীরা ভালোভাবে নেননি। ঘোষণার পরই তেল আবিব স্টক এক্সচেঞ্জে সূচক ধসে পড়ে এবং শেকেলের মান অন্যান্য মুদ্রার তুলনায় কমে যায়। দেশের 200 বড় প্রতিষ্ঠানের সংগঠন ইসরায়েল বিজনেস ফোরাম এক বাক্যে বলেছিল, আমরা স্পার্টা নই। 2, দক্ষিণপন্থীরা কি নেতানিয়াহুর জোট সরকার ভেঙে দিতে পারেন? এটি সম্ভব, তবে নেতানিয়াহু ইতিমধ্যে সেই ঝুঁকি এড়াতে নানা পদক্ষেপ নিয়েছেন। যুদ্ধ চলাকালে ও এর আগে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে বিতর্কের সময়েও চরম দক্ষিণপন্থীদের ওপর নির্ভর করেছেন তিনি। সবচেয়ে দৃশ্যমানভাবে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির দুজনই যুদ্ধবিরতির বিরোধিতা করলেও এখনও নেতানিয়াহুর জোটে আছেন। এ দুজনের বেরিয়ে যাওয়ার আশঙ্কায় নেতানিয়াহু এখন একটি আইন আনতে যাচ্ছেন, যাতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ ইয়েশিভা এর শিক্ষার্থীদের সামরিক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়া হবে। এতে তিনি আশা করছেন আল্ট্রা অর্থোডক্স দলগুলো আবার তার জোটে ফিরবে। ফলে কোনো দল যদি সরে যায়, তবু সরকার টিকে থাকবে। 3, আইসিসি ও আইসিজে কি নেতানিয়াহু ও ইসরায়েলকে দোষী সাব্যস্ত করতে পারেন? হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ও আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে নেতানিয়াহু এবং ইসরায়েলকে গাজায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করতে পারেন। 2024 সালের নভেম্বর মাসে আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দেইফকে পরবর্তী সময়ে ইসরায়েল হত্যা করে। অন্যদিকে আইসিজেও ইসরায়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জাতি হত্যার মামলা শুনছেন। যদি আদালত ইসরায়েলকে দোষী সাব্যস্ত করেন, তবে অনেকেই সেজন্য সরাসরি নেতানিয়াহুকেই দায়ী করবেন। গ্যালান্ট ও নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির মামলার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। আইসিজের রায়ও 2027 সালের আগে আসার সম্ভাবনা কম। আইসিসি যদি দোষী সাব্যস্ত করেন, তবে সর্বোচ্চ 30 বছরের কারাদণ্ড হতে পারে। আর আইসিজে কাউকে দোষী সাব্যস্ত করে রায় দিলে বিষয়টি সাধারণত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে কার্যকর করতে পাঠানো হয়। 4, ট্রাম্প কি নেতানিয়াহুকে পরিত্যাগ করতে পারেন? এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বর্তমানে যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় আর্থিক, সামরিক ও
ও কূটনৈতিক ভরসা। ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইসরায়েল আর নেতানিয়াহু মারাত্মক বিপদে পড়বেন। যতই নেতানিয়াহু দাবি করুন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেরও সীমা আছে। 2021 সালে ট্রাম্প নাকি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন। ওই সময় নেতানিয়াহু প্রথম কয়েকজন বিশ্ব নেতার একজন ছিলেন যিনি জো বাইডেনকে নির্বাচনে জেতায় অভিনন্দন জানিয়েছিলেন। এমনকি গত মে মাসে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে জানা যায়, কারণ তিনি মনে করেছিলেন নেতানিয়াহু তাকে ব্যবহার করার চেষ্টা করছেন। সম্প্রতি দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলের বিমান হামলার পর ট্রাম্পের ক্ষোভ চরমে ওঠে। তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, ওই লোকটা অর্থাৎ নেতানিয়াহু আমাকে ধোঁকা দিচ্ছে। যুদ্ধবিরতির আগে ট্রাম্প বলেছেন তিনি নেতানিয়াহুর সঙ্গে কঠিন কথা বলেছেন। আমি না বলা পর্যন্ত ইসরায়েল গাজায় আবার ঢুকবে না। পরে ইসরায়েলি পার্লামেন্টে যুদ্ধবিরতি উপলক্ষে দেয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি 3000 বছর ধরে প্রস্তুত হচ্ছিল এবং এটা টিকেও থাকবে। এখন যদি নেতানিয়াহু সেই স্থিতাবস্থা নষ্ট করেন, ট্রাম্প যে ভালোভাবে নেবেন না তা বলাই যায়। 5. 7 অক্টোবরের হামলার আগে নিরাপত্তা ব্যর্থতা নিয়ে কি তদন্ত হবে? এ সম্ভাবনা এখন ক্রমেই বাড়ছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় 1139 জন নিহত হন। জিম্মি করা হয় প্রায় 250 জনকে। এই ঘটনার তদন্তে দেখা গেছে ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে গুরুতর দুর্বলতা ও সমন্বয়হীনতা ছিল। তারা এমন আক্রমণের কোনো পূর্বাভাসই ধরতে পারেনি। পৃথক তদন্তের পর সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান দুজনই পদত্যাগ করেন। নেতানিয়াহু অন্যান্য তদন্তে কোনো আপত্তি জানাননি, তবে নিজ সরকারের ভূমিকা নিয়ে হওয়া তদন্তের তিনি বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এটি রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট হবে এবং যুদ্ধ চলাকালীন এটা করা সম্ভব নয়। কিন্তু যুদ্ধবিরতির পর ইসরায়েলের সর্বোচ্চ আদালত সর্বসম্মতভাবে রায় দেন যে তদন্ত বিলম্বের কোনো যৌক্তিক কারণ আর নেই। আদালত সরকারকে 30 দিনের মধ্যে জবাব দিতে বলেছে। 6. নেতানিয়াহুর কি জেলে যাওয়ার আশঙ্কা আছে? হ্যাঁ, তা রয়ে গেছে। গেল সোমবার ট্রাম্প নিজেই গাজার যুদ্ধ ও নেতানিয়াহুর দুর্নীতি মামলার যোগসূত্রের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান। মজা করে বলেন, সিগার আর শ্যাম্পেন নিয়ে কি কারো মাথা ব্যথা আছে? তবে বাস্তবে নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি দুর্নীতি মামলা চলছে। যুদ্ধকালেও নানা বিলম্ব সত্ত্বেও মামলাগুলোর কার্যক্রম থেমে থাকেনি। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় দোষী প্রমাণিত হলে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।